আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমাদের টপিক হচ্ছে রাদারফোর্ড মডেল। আসো আমরা দেখি যে এটার ভেতরে কি কি আছে। যত ডিটেলসে যাওয়া যায় আমরা চেষ্টা করব যাওয়ার, এবং এটার থেকে যে যে প্রশ্নগুলো আসতেছে সেটা আমরা সলভ করবো ইনশাআল্লাহ। পাশাপাশি এটার বইয়ের যে লেখাগুলো সেগুলো আমরা দেখব। তো আসো আমরা জার্নিটা এইভাবে শুরু করি যে প্রথমত এই পরমাণু মানে অ্যাটম শব্দটার উদ্ভাবককে এই চিন্তাটা করো। এই অ্যাটম শব্দটা আসছে কোথা থেকে? আমরা দেখব যে যদি একটু ঘাটাঘাটি করি, ডেমোক্রেটাস থেকে শব্দটা প্রথম আমরা পাই, যা বিভাজ্য না। এ মানে না, টম মানে লাইসিস, যার বিভাজ্য নয় সেটা হচ্ছে অ্যাটম। তো তখন এটা এতটা প্রতিষ্ঠিত ছিল না, চাপা পড়ে যায় তার কথাটা। দীর্ঘদিন পর জন ডাল্টন আবার আসেন, তার পরমাণুবাদ তত্ত্বটা দেন। সেখানে এই পরমাণুবাদের তত্ত্বটা আবার, অ্যাটম শব্দটা আবার প্রতিষ্ঠিত হয়। সেই ক্ষেত্রে আমরা দেখব যে অ্যাটমটা হচ্ছে গোলাকার। তো অ্যাটমটা যে গোলাকার এটা কিন্তু ডাল্টন থেকে আমরা পাই, ঠিক আছে? আমাদের প্ল্যানেটগুলো কিন্তু গোলাকার। অল ন্যাচারালি অকারিং যত ম্যাটার, প্ল্যানেট বলি, একটা পানির ড্রপকে তুমি উপরে মারো, যখন নিচে পড়ে সেটা কিন্তু গোল হয়ে পড়ে, লাইক এরকম হয়ে পড়ে। পানির ড্রপটা নিচে কিন্তু হয়ে পড়ে, গোল হতে চায় কেন? ফিজিক্সে দেখবা দশম অধ্যায়ে সারফেস টেনশনের কথা বলা আছে। সারফেস টেনশনের কারণে এটা গোল হতে চায়, যেহেতু অ্যাটম একটা ন্যাচারালি অকারিং, জাস্ট একটা মেটার বলা যায়, সেই হিসেবে এটা গোল হিসেবে উনি উপস্থাপন করছেন। তো ডাল্টনের পরমাণুবোধ হলো এরপরে মানে এটা সবাই জানতো যে না, এর ভিতর হয়তো আর নাই, এটাই মনে হয় লাস্ট করা। কিন্তু যখন নাকি আমাদের জোসেফ জন থমসন যখন ক্যাথোড রে নিয়ে পড়াশোনা করেন, অর্থাৎ ক্যাথোড রে নিয়ে যখন পড়াশোনা করেন, তো এই পড়াশোনার সময় উনি ক্যাথোড রে নিয়ে পড়াশোনা করতে যেয়ে কিন্তু ইলেকট্রন আবিষ্কার করে ফেলেন। যদি ইলেকট্রন নাম দেয় বিজ্ঞানী স্টোনি, উনি ইলেকট্রন আবিষ্কার করেন নাই, বিদ্যুতের কণা হিসেবে বলতে চেয়েছেন, কিন্তু ইলেকট্রনকে মূলত আবিষ্কার করেছেন কে? থমসন। আচ্ছা, উনি কি করছিলেন? উনি যেটা করছিলেন সেটা হলো যে ক্যাথোড রে যখন এখানে উনি নিলেন, এখানে ধরো আমার অ্যানোড, ক্যাথোড ছিল এই পাশে, আর এখানে ছিল কি অ্যানোড, পজিটিভ প্রান্তের সাথে ছিল। তো এখানে খুব লোয়ার প্রেসারে, মানে এত লোয়ার প্রেসার যেখানে ইলেকট্রিসিটি কন্ডাক্টের জন্য যেন কোনো রেসিস্টেন্স বা বাধা না থাকে, এই জন্য ভ্যাকুয়াম দিয়ে বাতাস বা এয়ারকে টেনে নেওয়া হয়। টেনে নিয়ে এখানে আমরা জাস্ট এই অ্যানোড থেকে একটা রেডিয়েশন যাবে, এটা আমরা জানি। তো এখন এখানে উনি যেটা খেয়াল করলেন যে রেডিয়েশনটা যাচ্ছে, রশ্মিটা, ওখানে যদি নেগেটিভ চার্জ রাখা হয় তাহলে এটা সরে যাচ্ছে, এবং একটা চাকতি রেখে দেখে যে চাকতিটাও কি হচ্ছে, চাকতিটাও এখান থেকে সরে যাচ্ছে ধাক্কা খেয়ে। তাকে ধাক্কা দিল কি, অথবা এটা কেন বিকর্ষণ হয়ে সরে গেল? মাইনাসের কারণে। তার মানে ওই ক্যাথোডের ভিতরে এমন কিছু আছে যেটা অ্যানোডের আকর্ষণে বের হয়ে যাচ্ছে, কোন একটা কণা হবে, কেননা এটাকে সে ধাক্কা না হলে দিবে কেন? এবং তার চার্জ আছে, কেননা সে মাইনাস দ্বারা বিকর্ষণ হবেই বা কেন, এবং প্লাসের দ্বারা সে আকৃষ্ট হবে কেন? তো বোঝা গেল যে ওই ক্যাথোডটা, যেটার ভিতরে খুব ক্ষুদ্র জিনিস দিয়ে গঠিত, যেটা আমরা খালি চোখে বুঝতেছি না, সেটাই হচ্ছে মূলত ইলেকট্রন নামে উনি আবিষ্কার করেন। এভাবে ইলেকট্রন আবিষ্কার হয়। অলরেডি গোল্ডস্টেইন থেকে ক্যানাল রে, যেটা নাকি অ্যানোড থেকে বের হয়, সেখান থেকে প্রোটন আবিষ্কার হয়। তো অলরেডি অ্যাটমের ভিতরে আমরা যেটা দেখলাম, তাহলে কি কি আবিষ্কার হয়ে গেল? প্রোটন আবিষ্কার হয়ে গেল, ইলেকট্রন আবিষ্কার হয়ে গেল, যে কারণে আমরা অ্যাটমকে কি বলি? নিউট্রাল। একটা অ্যাটম হচ্ছে নিউট্রাল, প্লাস মাইনাস সমান। কিন্তু পরমাণুর ভিতরে এই যে মডেলটা, ইলেকট্রন কিভাবে থাকবে, প্রোটন কিভাবে থাকবে, সেই ব্যাপারে ক্লিয়ার কোনো মডেল ছিল না। তখনই জোসেফ জন থমসন তিনি একটা মডেল দাঁড় করেন, যার নামটা কি ছিল? প্লাম পুডিং মডেল। কি ছিল? প্লাম পুডিং মডেল। এই প্লাম পুডিং মডেলটা উনি যখন দেন, তখন এটাই আমাদের কাছে প্রথম একটা মডেল ছিল। এই মডেলটা কি বোঝাচ্ছে? বেসিক্যালি বোঝাচ্ছে যে পুডিংয়ের মধ্যে বা কেকের মধ্যে যে আমরা কিসমিস দিই, একটা কেক ধরো, এটা একটা কেক ধরো, এই কেকের মধ্যে বা পুডিংয়ের মধ্যে যখন কিসমিস দিয়ে ছড়ায় ছিটিয়ে দেওয়া হয়, পুরা কেকটা হচ্ছে পজিটিভ উনি ধরে নিছেন, আর ওই ছড়িয়ে ছিটিয়ে থাকা কিসমিসগুলোকে উনি ইলেকট্রন ধরছেন। অনেকটা এরকম, যেমন ধরো এটাকে যদি আমরা দেখি, বিবেচনা করি, উনি বেসিক্যালি পুরা সারফেসটা, পুরা ডিস্কটা হচ্ছে প্রোটন প্লাস, পুরাটাই প্লাস।
আর এই ছোট থাকে ইলেকট্রনগুলো হচ্ছে নেগেটিভলি চার্জ ইলেকট্রন সমান সংখ্যক থাকবে। এবং এটা ওনার কথা ছিল। তো তারই স্টুডেন্ট রাদারফোর্ড, উনি যখন আসছেন ওনার কথা ছিল যে পুরা চাকতিটাই প্লাস, এইটা উনি মেনে নিতে পারতেছেন না। ওনার এখানে কনফিউশন ছিল যে ইলেকট্রন যেমন কণা হিসেবে ছড়ায় ছিটে আছে, তাহলে কি প্রোটনও কি তার কোনো জায়গা থাকবে, নাকি থমসনের কথাই সঠিক। এই জন্য উনি একটা এক্সপেরিমেন্ট করলেন। রাদারফোর্ড মডেলের ভিতর যে এক্সপেরিমেন্ট খুব বিখ্যাত, আমরা যাকে বলি আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। প্রশ্ন হলো যে আলফাই কেন নিয়ে নিলেন? আলফা নিছেন যেহেতু ওই সময়ের কথা তেজস্ক্রিয় রশ্মি হিসেবে আলফা, বিটা, গামা প্রতিষ্ঠিত ছিল এবং এটা ধনাত্মক চার্জ, ঋণাত্মক চার্জলেস। এবং আলফা যেটা হয় স্যার, আলফা হচ্ছে পজিটিভ ক্ষেত্র থেকে বিকর্ষিত হয় এবং বিটা নেগেটিভ ক্ষেত্র থেকে বিকর্ষিত হয়। তাহলে আলফা এই জন্য নিয়েছেন যেহেতু আমরা রাদারফোর্ডের টার্গেট ছিল প্রোটন পুরাটাই কিনা নিশ্চিত হওয়া, নাকি প্রোটনের কোনো জায়গা আছে। তাই আলফা কণাকে উনি টার্গেট করলেন। যেহেতু আলফা কণা পজিটিভ, তা আলফা কণা যেহেতু পজিটিভ, তাই পজিটিভকে বিকর্ষণ করবে, এটাই স্বাভাবিক। সো এই পজিটিভ আলফা কণা যখন যাবে প্রচণ্ড বেগে, যদি পুরাটাই পজিটিভ হয় তাহলে সবগুলো সরে যাবে, বিকর্ষিত হবে, কেউ এই ভিতরে যেতে পারবে না। বাট যদি এরকম হয় যে না আলফা কণা ভিতরে চলে যাচ্ছে, তার মানে বোঝা গেল পুরাটাই কি না পজিটিভ চার্জ না। তাহলে আসো আমরা দেখি যে উনি এক্সপেরিমেন্টটা কিভাবে করেন। এক্সপেরিমেন্টটার জন্য উনি সেটআপ যেটা করেন সেটা হচ্ছে যে এখানে উনি একটা তেজস্ক্রিয় মৌল নেন। তাহলে আলফা কণাকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, যদি প্রশ্ন আসে যে পরীক্ষা যদি আসে আলফা কণা কি, আলফা কণা কি, জাস্ট আমরা কি বলি স্যার, হিলিয়ামের দ্বিধনাত্মক নিউক্লিয়াস, এটাকে আলফা কণা বলা হয়। ধরো এটা জাস্ট এভাবে বিবেচনা করো, আমার এই হচ্ছে অ্যাটম, যেটার ভিতরে অ্যাকচুয়ালি 2টা প্রোটন আর 2টা নিউট্রন ছিল, আর বাইরে 2টা ইলেকট্রন। যখন তা থেকে আমরা ইলেকট্রনকে বের করে নিব, অ্যাকচুয়ালি যখন আমরা ইলেকট্রনকে বের করে নিব তখন শুধু আমার এই নিউক্লিয়াসটা থাকলো, তাই না, শুধু নিউক্লিয়াসটা থাকলো, আর ইলেকট্রন দুটো বের হয়ে গেল। তাহলে এটা শুধু পজিটিভ চার্জ কেন? কারণ নিউট্রনের কোনো চার্জ নেই, আমরা জানি, শুধু ইলেকট্রন বের হয়ে গেল, শুধু এই নিউক্লিয়াসটা, এটা আলফা কণা। এটা যখন প্রচন্ড বেগে যায় তখন তার ভরটা এনার্জিতে কনভার্ট হয়ে যায়, যেটা তেজস্ক্রিয়তা দেখায়, ওটাই তেজস্ক্রিয় রশ্মি হিসেবে আমরা জানি। তো এটা যেহেতু পজিটিভ চার্জযুক্ত কণা, তাই এটা পজিটিভ দ্বারা বিকর্ষণ হবে বিধায় রাদারফোর্ড আলফা কণাকে সিলেক্ট করলেন। ঠিক আছে, তো এই জন্য জাস্ট আলফা কণা কিভাবে উনি বানাবেন, হিলিয়াম থেকে তো ইলেকট্রন বের করে আলফা কণা বানানো তো খুব কঠিন একটা ব্যাপার। হাইস্ট আয়নিক পটেনশিয়াল যেটা, এত আয়নাইজেশন পটেনশিয়াল যেটা, এত শক্তি দিয়ে আলফা কণা বানানো প্রায় কোয়াইট ইম্পসিবল। যে কারণে এটা তেজস্ক্রিয় কোনো মৌল থেকে নিলেন, যেমন ধরুন থোরিয়াম, পোলোনিয়াম, ইউরেনিয়াম, রেডিয়াম, এই জাতীয় যারা তেজস্ক্রিয় মৌল, যাদের প্রোটন সংখ্যা মোর দেন 80, 80-র উপরে চলে গেলেই একটা নিউক্লিয়াসের ভিতরে অনেক প্রোটন থাকে, আমরা জানি নিউট্রনও থাকে। তো যদি 88-90টা হয়ে যায় তখন প্রোটন বিকর্ষণ এত প্রবল হয়, তো অটোমেটিক ওটা কি হতে থাকে, ভাঙতে থাকে, ওটাকে আমরা কি বলি, তেজস্ক্রিয় হিসেবে সে বের হইতে থাকে। এভাবে আলফা কণা আমরা পাবো। তাই ধরো উনি এখানে একটা তেজস্ক্রিয় মৌল নিলেন, সেটআপ দিলেন, যেখান থেকে আলফা কণা বের হবে। এবং আলফা কণা বের যেহেতু সব দিক থেকে হতে পারে তেজস্ক্রিয়তা, তুমি তো এখানে দাঁড়াবা, তোমার ক্ষতি হতে পারে, যে কারণে একটা লেডের ব্লক দিয়ে আটকানো হলো, একটা ছিদ্র রাখা হলো, যে আমরা জানি এখান থেকে আলফা কণা বের হবে। আচ্ছা, তো এখন আলফা কণা যে বের হচ্ছে এখান দিয়ে ধরো, তো এই জন্য উনি কি নিলেন, একটা গোল্ড ফয়েল বা স্বর্ণের পাত নিলেন। প্রশ্ন আসতেছে স্বর্ণের পাত কেন, এত কিছু থাকতে একটা অ্যাটম না নিতে হবে, অ্যাটমের ভিতর না আলফা কণাকে পাঠাতে হবে। মজার বিষয় হচ্ছে যে একটা অ্যাটম স্যার, আমি যদি এখানে একটা ফোঁটা দিই, অ্যাবাউট আনুমানিক 25 crore, 25 কোটি অ্যাটম ধারণা, আনুমানিক এখানে জায়গা হবে। তো একটা অ্যাটম আমি এখানে রাখবো কিভাবে, এটা অসম্ভব। যে কারণে এখানে স্বর্ণের পাত নেওয়া হইল। স্বর্ণের পাত এই জন্য নেওয়া হয়েছে যে আমি যদি এখানে কাগজ নিতাম, নর্মাল তুমি দেখো, তুমি এগুলো ঘাটাঘাটি গুলো সবই পাবে, এগুলো খুব সুন্দরভাবে ব্যাখ্যা সব জায়গায় পাওয়া যায়।
দেখো আমরা এখানে দেখব যে নর্মালি আলফা কণা শিট অফ পেপার মাত্র 6 সেন্টিমিটার অফ যা দেখো এত চিকন একটা কাগজ আলফা কণা ভেদ করতে পারে না, বিটা ঠিকই ভেদ করতে পারে, গামা তো সবই ভেদ করতে পারে, নর্মাল একটা কাগজকে আলফা কণা ভেদ করতে পারে না। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে যদি আলফা কণা কাগজকে ভেদ করতে না পারে তাহলে আমি কি এক্সপেরিমেন্ট করব বলো? যে কারণে আলফা কণা দিয়ে আমাদের এই এক্সপেরিমেন্টটা যদি অ্যাটমের ক্ষেত্রে হয় তাহলে তো মানে সে কাগজকে ভেদ করতে পারে না, তাহলে তার ভিতরের অংশটা আমি কিভাবে বুঝবো যে ভিতরে কি আছে? এই জন্য স্বর্ণের পাতটা নেওয়া। কেন স্বর্ণের পাত নেওয়া? এই স্বর্ণের পাতের পুরুত্ব যেটা, এখানে পুরুত্ব যেটা, সেটাকে আমরা জানি স্বর্ণ এবং প্লাটিনাম ওয়ান অফ দ্য মোস্ট ম্যালেবল মেটাল, সবচেয়ে অন্যতম সবচেয়ে নমনীয় ধাতু। অর্থাৎ যদি আমরা স্বর্ণের কথা বলি তাহলে এটা খুবই নমনীয় একটা ধাতু। ধরো আমি যদি এইভাবে নেই, তো এটা একটা স্বর্ণ, আমি স্বর্ণের একটা ফয়েল বা মেটালের ফয়েল আমি নিলাম। তো বিষয়টা হচ্ছে যে এটা এই যে পুরুত্বটা আমি যদি এখানে প্রেসার ক্রিয়েট করি, হ্যামারিং করি, তাহলে এটাই কি হয়ে যাবে, এই পুরুত্বটা অ্যাকচুয়ালি এমন হয়ে যায় যে একেবারে চ্যাপ্টা হয়ে যাবে, এরকম চিকন হয়ে যাবে। কত চিকন হতে পারে তোমার ধারণা কি? কত চিকন হতে পারে? অ্যাবাউট 0.00004 সেন্টিমিটার চিকন করা যায়। এত চিকন করা যায় যেটা আমরা খালি চোখে দেখবো না, যেন আলফা কণা তার ভিতর দিয়ে যেতে পারে, এই হিসেবে স্বর্ণের পাত নেওয়া হলো। কারণ এটা ভাঙবে না বাট চিকন হবে, এই জন্য নমনীয় ধাতু নেওয়া হলো। আচ্ছা, তো এখন আমরা এটা নিলাম, নিয়ে এখানে সেট আপ দিলাম যেন আলফা কণা ভিতর দিয়ে কি করতে পারে, যেতে পারে। তো যাবে, কিন্তু এটা কি এখন আমাদের দেখার বিষয়, এটা কি সব, যেহেতু পুরোটাই যদি পজিটিভ হয়, পুরো পার্টটাই যদি পজিটিভ হয় তাহলে সব আলফা কণার সাইড দিয়ে চলে যাবে। আর যদি এটা পুরোটাই পজিটিভ না হয় তাহলে ভিতর দিয়ে চলে যাবে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে আলফা কণা তো খালি চোখে দেখাই যায় না, কারণ এটা ইউভি রেডিয়েশনের গতিতে, ইউভি অঞ্চলের। তাহলে এটা কি সোজা গেল না বেঁকে গেল আমি বুঝবো কিভাবে? যে কারণে এখানে কি নেওয়া হয়, এখানে জিঙ্ক সালফাইডের স্ক্রিন বা আবরণ নেওয়া হয়। কেন? কারণ জিঙ্ক সালফাইডে যদি এখানে ইউভি রেডিয়েশন এসে পড়ে, সাথে সাথে এই জায়গাটা গ্লোয়িং হবে, উজ্জ্বল হবে, প্রতিপ্রভা সৃষ্টি করবে। বর্ণালী পার্টে দেখবো প্রতিপ্রভা নিয়ে আমার লেকচার আছে, ওটা দেখে নিও, তাহলেই বুঝবা। দিবা ইউভি দেখা যাবে না, কিন্তু পড়ার সাথে সাথে এটা জ্বলে উঠবে, গ্লোয়িং হবে। হ্যাঁ, তাহলে যদি আমি জানি যে আমি এখানে শুট করলাম, এখান দিয়ে আলফা কণা যাচ্ছে, তো এদিকে জলজল করতেছে মানে আলফা কণা এদিক দিয়ে গেছে বোঝা যাবে। আর যদি এদিকে জলজল করে বোঝা গেল আলফা কণা এদিক দিয়ে বেঁকে গেছে বোঝা যাবে। তো রেজাল্ট কি পাওয়া গেল? দেখা গেল যে 99.99% মাঝখান দিয়ে চলে গেছে। তার মানে বোঝা গেল যে পুরো স্বর্ণের পার্টটাই কি আসলে বেসিক্যালি ফাঁকা। তাহলে এই জিনিসটা বোঝার জন্য ধরো আমি এটাকে নিলাম, এটাকে আমি যদি নেই, স্বর্ণের পার্টটাকে ধরো এইভাবে যদি ধরি, এই ধরো স্বর্ণের পাত, তাহলে আলফা কণাগুলো যাচ্ছে কোন দিক দিয়ে? আলফা কণাগুলো যাচ্ছে এদিক দিয়েই তো যাচ্ছে, রাইট? এদিক দিয়ে যাচ্ছে, এভাবে যাচ্ছে। তাহলে এখন কিছু আছে যেগুলো বাড়ি খাবে, কিছু আছে যেগুলো এভাবে এসে জাস্ট কি হয়, এভাবে সরে যায় কিছু। তাহলে এইটাকে ব্যাখ্যা করতে গিয়ে আমরা এখানে অ্যাটমগুলোকে কিভাবে নেব? স্যার অ্যাটমগুলোকে ধরো এই পুরুত্বটা খেয়াল করো, এইভাবে আমরা এইভাবে বিবেচনা করতেছি, এখানে আমার অ্যাটমগুলো আছে, এখানে আমার অ্যাটমগুলো আছে। জাস্ট তুমি এতটুককে বিবেচনা করো, এতটুককে বিবেচনা করো। এটা বড় করে আমরা বিবেচনা করি, এক একটা পরমাণু ভিতর দিয়ে যাচ্ছে, সেখান থেকে আমরা একটা অ্যাটমকে নিলাম বুঝার জন্য। সবগুলা দিয়ে যেহেতু মানে এখান দিয়ে যেহেতু আমাদের সব আলফা কণা যাচ্ছে, এখান দিয়ে সব, এখানে ম্যাক্সিমাম এখানে যাচ্ছে, কোথাও আটকায় নেই, কোথাও বাধাগ্রস্ত হয় নাই, ম্যাক্সিমাম 99% যাচ্ছে। তার মানে বোঝা গেল অলমোস্ট পুরোটাই কি ফাঁকা। তার মানে কিছু এক জায়গায় বাড়ি খাচ্ছে, যেটা কিছু এক জায়গায়, সামনে একটা জায়গায় বাড়ি খাচ্ছে, সেই জায়গায় হয়তো নিউক্লিয়াস থাকবে, সেটা সরে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা অ্যাটমকে যদি আমি প্রতিনিধি হিসেবে আনি, বাকি পুরোটা রিপ্রেজেন্ট করবে। তাহলে এই জিনিসটাকে আমরা কি করতে পারি, বাস এভাবে নিয়ে আসি,
আচ্ছা, সবই চলে যাচ্ছে। তাহলে দেখো, আমি যদি এটাকে বিবেচনা করি এভাবে, একটা অ্যাটম হিসেবে নেই, তাহলে বোঝা যাবে এভাবে যে আলফা কণা অলমোস্ট এদিক দিয়ে যায়, এভাবে যায়, এভাবে যায়, এভাবে যাবে, সব দিক দিয়ে যাচ্ছে, কিন্তু কোন এক জায়গায় সে বাড়ি খাবে। ওই জায়গাটা যে বাধাগ্রস্ত হলো ওখানে নিউক্লিয়াস থাকবে। তার মানে বোঝা গেল যে আমার এখানে অ্যাটমগুলা যে আছে স্যার, অ্যাটমগুলা যেখানে আছে, যে অসংখ্য অ্যাটম যে আছে, অর্থাৎ আলফা কণাগুলো অনায়াসে চলে যেতে পারে কেন, অলমোস্ট সবই ফাঁকা, অলমোস্ট সবই কি ফাঁকা। ক্ষুদ্র একটা জায়গায় শুধু কি থাকবে, প্রোটন থাকবে, ক্ষুদ্র একটা জায়গায় নিউক্লিয়াসটা থাকবে, ওটা সেন্টার। নিউক্লিয়াস মানে ইংলিশে বলা হয় সেন্টার। তাহলে ওই জায়গাটা ভেদ করতে পারে নাই। হ্যাঁ, তার মানে এটা একটা হিসাব করে দেখা গেল, স্পেকট্রোফটোমিটারে দেখা গেল কি প্রায় 20,000 আলফা কণা থেকে মাত্র একটা পুরোপুরি কি হয়, ফেরত আসে। তার মানে বোঝা গেল পুরো পরমাণুর সাইজের তুলনায় ওই নিউক্লিয়াসটা অনেক ছোট। এবং এই পরীক্ষার সাহায্যে এটাও বের করা যায় পরমাণুর আসলে এখানে কি বলে, পরমাণুর এখানে বিকর্ষণটা কেমন। সো আমরা যদি এখানে দেখি, তাহলে এই ক্ষেত্রে দেখো, যেই পরমাণুটা এভাবে, এখন ধরো তুমি এখানে কি দিচ্ছ, আলফা কণা দিচ্ছ, একটা হয়ে চলে গেল। এখন ধরো এটাকে আমি এভাবে যদি দেখাই, যদি এটা বেঁকে যায়, যদি এভাবে যদি বেঁকে যায়, তো কি পরিমাণ বেঁকে গেল, একটা ধরো কম বেঁকে গেল, আরেকটা ধরো বেশি বেঁকে গেল, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে, সেই অ্যাঙ্গেলটা দেখে আমরা হিসাব করতে পারবো যে এখানে কয়টা প্রোটন ছিল, পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসটা কেমন হবে, বড় না ছোট, অ্যাঙ্গেলের হিসাব করে আমরা বের করতে পারবো যে নিউক্লিয়াসের সাইজটা আসলে কেমন। তাহলে এইভাবে প্রোটন যে কেন্দ্রে থাকবে এটা বোঝা গেল। কেননা প্রোটনকে তো কেন্দ্রে রাখতে হবে, এই জন্য উনি সোলার সিস্টেমের কথা বলছেন। সোলার সিস্টেমের কথা কেন বলছেন, যুক্তিটা কি? ধরো আমার এখানে বিশাল এক কি বলে সান, সূর্য, হ্যাঁ, তো এটার গ্র্যাভিটি অনেক। অন্যদিকে ধরো ছোট্ট এই পৃথিবী, সে চলে যাচ্ছিল, তাহলে গ্র্যাভিটি তাকে এদিকে টানতেছে। তার গতি অনেক বেশি ছিল, বিগ ব্যাং এর পর বিগ ব্যাং সব একটা কণা ছিল, বিগ ব্যাং হলো, যে যার মতো এই একটা কণাটা ধরো গঠিত হইলো, এটা ধরো চলে যাচ্ছে, যে যার মধ্যে মানে সম্প্রসারিত হচ্ছিল। এখন ওর ফিল্ডে ও ধরা পড়ছে, ধরো ওর একটা ফিল্ড আছে, কিভাবে, ধরো ওর একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড, এই ফিল্ডের ভিতর দিয়ে এটা যাচ্ছিল, হ্যাঁ, এটা যাচ্ছিল। এখন যখন এটা যাচ্ছিল তখন এটা আটকা পড়লো, তাহলে ওকেও খেয়ে ফেলতে পারতো, বাট ওর গতি তো অনেক বেশি, তাহলে এটা গতিতে চলে যেতে চায়, আর ও এখানে টানতেছে, দুইটা সমান হয়, ও বৃত্তাকার পথে আটকা পড়ে। তাহলে এখানে একটা ম্যাসিভ সূর্যকে, স্টারকে কেন্দ্র করে পৃথিবী যেমন ঘুরতে থাকে, তাই ম্যাসিভ প্রোটনকে কেন্দ্র করে ছোট্ট ইলেকট্রনটা ঘুরতে বাধ্য হবে। হ্যাঁ, তো ওটাকে কেন্দ্র করে ঘুরবে এবং সমান সংখ্যক, উনি বললেন, হ্যাঁ, পরমাণু সমান সংখ্যক, পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটন কি সমান সংখ্যক হবে। আচ্ছা, এইভাবে উনি প্রথম পরমাণু মডেলটা দাঁড় করালেন। আচ্ছা, এবার দেখো আমরা এখান থেকে কি কি প্রশ্ন পেতে পারি, এখানে কি কি প্রশ্ন আছে, এতটুকু যে শিখলাম, আসলে আমরা কোশ্চেনে চলে যাই। দেখো, কোন পরমাণু মডেল কক্ষপথের ধারণা দেয়। দেখো, যেহেতু উনি প্রথম সোলার সিস্টেমের কথা বলে, কে, বিজ্ঞানী রাদারফোর্ড, তাই পরমাণুর মডেলের কক্ষপথ প্রথম রাদারফোর্ডই বলে। যদি বলে নির্দিষ্ট কক্ষপথ তখন হবে বোর। কোনটি আলফা কণা, দেখো বোর্ড কোশ্চেন, 2টি নিউট্রন 2টি প্রোটন, তোমরা জানো। আলফা কণার বৈশিষ্ট্য কোনটি, এটা একটা কম্পোজিট মানে ভারী কণা, যেহেতু 2টা প্রোটন আবার 2টা নিউট্রন, অনেকগুলি কণার সমন্বয়ে গঠিত ভারী কণা, বাট এটা ইলেকট্রন নাই, ধীর গতিত না, যেহেতু আলফা রেডিয়েশন ইউভি রেঞ্জের, ভর সংখ্যা 2 না, বরং ধনাত্মক চার্জিত। আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা রাদারফোর্ড নিম্নের কোনটি ব্যবহার করেননি। আলফা কণা ব্যবহার করছেন, স্বর্ণের পদার্থ ব্যবহার করছেন, জিঙ্ক সালফেট করছেন, বাট নিউট্রন ব্যবহার করেননি। তার পরীক্ষা কোন পদার্থের প্রলেপযুক্ত পর্দা ব্যবহার করেন, জিঙ্ক সালফাইড, যেহেতু এখানে প্রতিপ্রবাহ ঘটে, সালফেট না কিন্তু, আবার 2বার বোর্ডে আসছে। তো এটার স্বর্ণপদের পুরুত্ব কত ছিল, 4টা শূন্য, 1 2 3 4 এত সেন্টিমিটার। কোন কণার সাহায্যে আলফা কণা বিকিরণ পরীক্ষা করা হয়, জাস্ট এটা তো জানে, রাদারফোর্ড। তারপর দেখো আমরা এগুলো সলভ করে ফেলি।
সৌরজগতের তুলনা কে করেন? রাদারফোর্ড। এটাও রাদারফোর্ড, সব এখানে রাদারফোর্ড জানেন। বিজ্ঞানীর মতে এখানে দেখো ত্রুটি যাতে একটা সমস্যা আছে, কোন বিজ্ঞানীর মতে আবর্তনশীল ইলেকট্রন ক্রমাগত শক্তি বিকিরণ করে? এটা তো আমাদের ম্যাক্সওয়েল দিয়েছিলেন, ম্যাক্সওয়েল। এটা রাদারফোর্ডের ত্রুটির মধ্যে আমরা পাবো। জিঙ্ক সালফেট কেন ব্যবহার করা হয়? যেহেতু প্রতিপ্রভ সৃষ্টি হবে, জিঙ্ক সালফেট ব্যবহার করা হয়। ওই যে আলফা কণা যখন যায় নিউক্লিয়াসকে দেখলে সে বিকশিত হয়ে সরে যায়, তার দিকটা কি আসলে দেখে বোঝা যায় যে এখানে প্রোটন ছিল কি ছিল না। আরেকটা এদিক দিয়ে সোজা চলে গেল, মানে এদিকে প্রোটন নাই, এদিকে প্রোটন থাকে, দিক পরিবর্তন হয়। তাহলে আলফা কণার দিক পরিবর্তন বোঝার জন্য জিঙ্ক সালফেট ইউজ করা হয়, কারণ এদিক দিয়ে গেলে এদিকে জলজল করবে, সোজা গেলে সোজা জলজল করবে। ওই জলজল হওয়াটা দেখেই তো আমরা আলফা কণার দিকটা বুঝতে পারবো। আচ্ছা, কোন পরীক্ষার মাধ্যমে প্রোটনের অস্তিত্ব প্রমাণ হয়? ক্যানাল রশ্মি থেকে, ঠিক আছে। তারপরে দেখো এখানে ঢাবি প্রযুক্তি ইউনিট আসছিল। আলফা কণা হলো কি? হিলিয়াম 2+ অস্তিত্ব প্রমাণ হয় আলফা কণা পরীক্ষা থেকে। রাদারফোর্ডের পরীক্ষায় কিছু আলফা কণা সম্পূর্ণ বিপরীত দিকে ফিরে আসে কেন? অতি ক্ষুদ্র নিউক্লিয়াসের সংঘর্ষ ঘটে বিধায়, ঠিক আছে। ওই ছোট নিউক্লিয়াসের সাথে সংঘর্ষে লিপ্ত হয় বলেই কিছু ফেরত আসে। আচ্ছা দেখো, জ্ঞানমূলকে আসছিল আলফা কণা কি, কতবার বোর্ডে আসছে, এটা তোমরা এমনিতেই পারবা। এবার একটা সৃজনশীল দেখো, এবার বোর্ড পরীক্ষায় সৃজনশীল কিভাবে আসছে। ময়মনসিংহ 2023 আসছিল। 1 নং উদ্দীপকের সাহায্যে প্রস্তাবিত পরমাণু মডেলটি বর্ণনা করো। 1 নং উদ্দীপকে দেখাই যাচ্ছে জিঙ্ক সালফেটের আবরণ, স্বর্ণের পাত, এই যে রেডিয়েশন, এই যে একটা এক্সপেরিমেন্টের সেটআপ, যে এই সেটআপটা কার সাথে যায়? রাদারফোর্ডের সাথে যায়। তাই রাদারফোর্ড মডেলটি জাস্ট আমাদের কাছে চাওয়া হয়েছে। এখানে দেখো চট্টগ্রাম বোর্ড 2017, এম কণার সাহায্যে কিউ বস্তুর শনাক্তকরণের মাধ্যমে পরমাণু গঠন ব্যাখ্যা করো। এম কণা দেওয়া আলফা আর কিউ দেওয়া নিউক্লিয়াস। সো এখানে এটাই চাচ্ছে যে ওই শনাক্তকরণ মানে এক তো আলফা স্ক্যাটারিং পরীক্ষাটা, পাশাপাশি রাদারফোর্ড পরমাণু মডেলটা। তা আসো আমরা এবার বইয়ের সাথে মিলাই। এতক্ষণ তো আমরা অনেকক্ষণ কথাবার্তা বললাম, তা এখন বইয়ে কি আছে, বইয়ের সাথে আমাদের পড়ার কোনো মিল আছে কিনা। তো তুমি বইয়ে বুঝতেছো না কি পড়বা, দেখো বইয়ের 2য় অধ্যায় প্রথম এটাই। এখানে দেখো এই যে থমসন মানে জোসেফ জন থমসনের কথা এখানে আসছে, ক্যাথোড রশ্মির কথা, ইলেকট্রন আবিষ্কারের কথা। তারপরে দেখো এখানে ইলেকট্রন আবিষ্কারের পর বিজ্ঞানী থমসন প্রস্তাবিত প্লাম পুডিং পরমাণু মডেল সম্বন্ধে নিশ্চিত প্রমাণ লাভের উদ্দেশ্যে কে? রাদারফোর্ড ওই আলফা স্ক্যাটারিং পরীক্ষাটা করে, তেজস্ক্র রশ্মি, সব এগুলা বলা হয়ে গেছে। আলফা কণার বৈশিষ্ট্য কি হবে না হবে সব এখানে বলা হয়ে গেছে। আচ্ছা, পরীক্ষার বর্ণনা সব এই জায়গায়, এটা আমরা অলরেডি যা শিখলাম, পরীক্ষার পুরো সেটআপটা, আলফা কণা দিয়ে যাচ্ছে, নিউক্লিয়াস দ্বারা বিকর্ষণ হওয়া, সব এখানে বলা হয়ে গেছে। কেন জিঙ্ক সালফেট ইউজ করা হয়, ফসফোরেসেন্ট সাবস্টেন্স, হ্যাঁ, অনুপ্রভা সৃষ্টিকারী, 20,000 থেকে একটি ফেরত আসে, এগুলো জাস্ট সব এমসিকিউর জন্য তুমি পড়বা। এবার রাদারফোর্ড মডেলটা আমরা দেখি। রাদারফোর্ড মডেলের মেইন কথাগুলা কি? গোলাকার পরমাণু কেন্দ্রস্থলে একটি ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান। ভারী মানে কি? পুরা পরমাণুর ভর এখানে কেন্দ্রে জমা, কারণ আলফা কণা সব ভেদ করতে পারছে, ইলেকট্রন দ্বারা বাধাগ্রস্ত হয়নি, বাট নিউক্লিয়াসকে ভেদ করতে পারেনি। তার মানে সে অনেক ভারী, পুরা পরমাণুর ভরটাই ওই কেন্দ্রে জমা। মনে একটা বাজারের ব্যাগে পুরোটাই খালি একটা 5 কেজির বাটখারা পড়ে আছে, তাই পুরা বাজারের ব্যাগের ভরটা ওই 5 কেজি বাটখারা, ছোট্ট বাটখারার মধ্যেই জমা, কিন্তু পুরা ব্যাগ কিন্তু খালি, ওরকম। হ্যাঁ, এটা বিদ্যুৎ নিরপেক্ষ, সমান সংখ্যক ইলেকট্রন ও প্রোটন থাকবে। এখানে একটু খেয়াল করো যে সৌরজগতের সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহসমূহের মতো পরমাণুর ইলেকট্রনগুলো এর কেন্দ্রস্থ নিউক্লিয়াসের চারদিকে নিজের মধ্যে সতত ঘূর্ণায়মান থাকে। এখানে দেখো তো, এই যে একটা কথা বলছে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল এবং আবর্তনশীল ইলেকট্রনের কেন্দ্র বহির্মুখী বল পরস্পর সমান, কাউন্টার ব্যালেন্সড। এইটার মানে কি? এখানে যদিও দেওয়া কি দেওয়া, এখানে দেওয়া হ্যাঁ কেন্দ্রমুখী বল, কেন্দ্রবিমুখী বল। এখন ভাবো, এই যে আমাদের ধরো এটা একটা পরমাণু, এটা নিউক্লিয়াস, কেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস, এখানে নিউক্লিয়াস, আর এই ধরো আমাদের ইলেকট্রনটা এখানে। তো ও এদিক দিয়ে চলে যাচ্ছিল, তাকে ধরে ফেলছে কে? নিউক্লিয়াস। তো ধরে ফেলার কারণে এখন এদিকে দুইটা বল কাজ করতেছে। একটা হচ্ছে কেন্দ্রমুখী বল, কেন্দ্রের দিকে টান, নিউক্লিয়াস থেকে টানতেছে। অপর দিকে একটা কেন্দ্র বিমুখী বল, যেটা এদিক দিয়ে চলে যেতে চায়, এটা দিক দিয়ে চলে যেতে, মানে ইলেকট্রনে এই পথে চলে যেতে চাচ্ছিল। এখন কেন্দ্রমুখী বল তাকে কেন্দ্রের দিকে টানতেছে,
হিউজ প্রোটন, বিশাল প্রোটন যেমন সূর্য টানে, আবার প্রোটনটাও ইলেকট্রনটাও চলে যাচ্ছে এই পথে। তো এখন দুটা যদি সমান হয়ে যায়, যদি এমন হতো ইলেকট্রনের গতিটা বেশি, তাহলে সে চলে যেত। আর যদি এমন হতো যে নিউক্লিয়াসের শক্তি বেশি টানার, তাহলে সে পড়ে যেত। তাহলে এখন যদি সমান হয়ে যায়, তাহলে ওদিকেও যাবে না, কেন্দ্র পড়বে না, সে বৃত্তাকার পথে ঘুরবে। তখন লব্ধি হবে তাকে, যদি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে বিবেচনা করি, এইটা হবে লব্ধি। ঠিক আছে? যেমন ধরো আমি যদি বলি এখানে একটা গাড়ি আছে, ধরো এখানে একটা গাড়ি বা একটা নৌকা। তো নৌকাটা নদীর এই পারে আছে, এখন একজন নৌকাটাকে এই পার থেকে একজন টানতেছে এদিকে, আরেকজন টানতেছে এদিকে। তা টানলে বলো নৌকাটা কই যাবে? কেউ কেউ বলে স্থির থাকবে। না স্যার, স্থির থাকবে না। কারণ স্থির থাকবে কখন? যদি এমন হতো যে এখানে একজন টানে, এখানে একজন টানে, 180 ডিগ্রি অপোজিট যদি হইতো, তাহলে স্থির থাকবে। কিন্তু এটা তো সেটা না, একই দিকে সূক্ষ্ম করে টানতেছে, তখন এটা নিশ্চয়ই মুভ করবে সামনে। এদিকে যদি মুভ করে, তাহলে লব্ধিটা কোথায় যা কাজ করে স্যার? লব্ধিটা কাজ করে তাদের মাঝ বরাবর, এদিকে কাজ করে, মানে নৌকাটা এদিকে যাবে। অর্থাৎ এই নৌকাটা যদি এখান থেকে এখানে আসে, নৌকাটা এখান থেকে এখানে আসে, ধরো এখানে আসে, তখন আমাদের কাছে কি মনে হবে? মনে হবে যে এটা একটা সামান্তরিক। তাহলে সামান্তরিকের সূত্র, কর্ণ বরাবর তার লব্ধি যায়, এভাবে যাচ্ছে। তাহলে এখানে কেন্দ্রমুখী বল, কেন্দ্র বিমুখী বল কাজ করতেছে, কেন্দ্র বিমুখী বল কেন্দ্র থেকে বিমুখ হচ্ছে, আর কেন্দ্রমুখী বল যদিও ক্রিয়া প্রতিক্রিয়া হিসেবে এখানে দেখাইছে, এটা এইভাবে দেখানো হয়েছে, সিউডো ফোর্স যাকে বলে। বাট বেসিক্যালি সে যাচ্ছিল এদিকে, বিগ ব্যাং হওয়ার পর অ্যাটমও দৌড়াচ্ছে, স্টারও দৌড়াচ্ছে, প্ল্যানেটও দৌড়াচ্ছে, প্রোটন দৌড়াচ্ছে, সব একসাথে দৌড়াচ্ছে। তো সূর্যের ক্ষেত্রে সোলার সিস্টেম, এখানে এটা সোলার সিস্টেম না, এটা হচ্ছে জাস্ট স্থির বিদ্যুৎ, কারণ সে প্লাস মাইনাসকে টানবে, এটাকে স্থির বিদ্যুৎ বলা হয়। আর সে চলে যেতে চায়, এটা গতিশক্তি বলা হয়, গতির কারণে চলে যাওয়া। তাহলে দুটো যদি সমান হয়, তাহলে ওদিকেও যাবে না, এদিকেও পড়বে না, জাস্ট লব্ধি এখানে। তো কিছুক্ষণ পর সে লব্ধির কারণে সে এখন কই যাবে? সে এখন এদিক থেকে এদিকে আসবে। আবারও তার অবস্থা কি? তার অবস্থা হলো সে চলে যেতে চায় কোথায়? ধরো এদিকে চলে যেতে চায়। আবার তার লব্ধিটা কোথায়? লব্ধি না, মানে কেন্দ্রমুখী বল হচ্ছে এটা, আর কেন্দ্রবিমুখী বল এটা। আবার লব্ধিটা কোথায় কাজ করবে? মাঝ বরাবর। এইভাবে সে ঘুরতে থাকবে, পালাক্রমে এভাবে সে কি করতে থাকবে? ঘুরতে থাকবে আসলে। এটা আসলে ঘুরতে থাকবে। তাহলে এই ছিল কেন্দ্রমুখী বিমুখী বলের ধারণা, আমরা দেখলাম। ত্রুটিগুলা কি দেখো? ত্রুটিগুলা হচ্ছে এখানে সৌরমণ্ডলের কথা যদি বলো, পৃথিবী চার্জবিহীন, স্টার বা পৃথিবী গ্রহসমূহ চার্জবিহীন, অথচ ইলেকট্রন এবং প্রোটনের বিষয়টা এটা প্লাস, এটা মাইনাস, এটা চার্জযুক্ত। অনেকে বলে যে স্যার বজ্রপাত হয়, বিদ্যুৎ মাটিতে চলে যায়, তাহলে কি চার্জ না? না স্যার, ওটা তো একটা রিয়েকশন হয়ে যায়। বজ্রপাত যখন হয়, স্পার্ক যখন তৈরি হয়, কারেন্ট ইলেকট্রন চলে যায় মাটির নিচে, সেখানে গিয়ে রিয়েকশন হয়ে যায় এবং সেখানে সমান সংখ্যক প্রোটন এবং ইলেকট্রনের রূপান্তর হবে, ফলে ওইখানে কোনো অতিরিক্ত আধান থাকবে না, তার মানে মাইনাস চার্জ হবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে গ্রহগুলো তো নিরপেক্ষ, গ্র্যাভিটেশনাল ফোর্সে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে, কিন্তু এখানে তো স্থির বিদ্যুৎ প্লাস আর মাইনাসের বিষয়টা আসবে, সো এটার সাথে এটা সম্পর্কিত না। আবার খেয়াল করো আমাদের এখানে একটা ধরো কক্ষপথ এখানে আছে, এখানে কক্ষপথ আছে। এখানে যদি আমি একটা প্ল্যানেট নেই, আমি এখানে আরেকটা কক্ষপথ নেই, আরেকটা যদি কক্ষপথ এখানে নেই, ধরো যদি এখানে আরেকটা প্ল্যানেট আমি এখানে নেই, আরেকটা প্ল্যানেট, তাহলে দেখো এখানে কিন্তু একটার সাথে আরেকটার কি হয় না? এটার সাথে বিকর্ষণ হয় না, বরং সবসময় আকর্ষণই থাকে। কিন্তু ইলেকট্রন এবং প্রোটন যদি তুমি চিন্তা করো, ওদের ক্ষেত্রে কেসটা কি হবে? পরমাণু, এই যে নিউক্লিয়াস, একটা ইলেকট্রনের পাশে আরেকটা ইলেকট্রন থাকলে পরস্পর শুধু বিকর্ষণ হবে, কিন্তু আকর্ষণ হবে না। কিন্তু প্ল্যানেট কি হয় না? বিকর্ষণ হয়, সবসময় আকর্ষণ হয়। সো গ্র্যাভিটেশনাল ফিল্ড দিয়ে উদাহরণ দেওয়া আর স্থির বিদ্যুতের উদাহরণ দেওয়া জিনিসটা কি না? একই না। ম্যাক্সওয়েলের কথা কি ছিল? ম্যাক্সওয়েলের কথা এটা ছিল যে যদি বিষয় যদি এরকম হয়, কি হয় স্যার? ম্যাক্সওয়েলের কথা এটা ছিল, একটা চার্জযুক্ত কণা, ধরো
এটা মাইনাস চার্জ ধরো, যদি আমি বলি এটা মাইনাস চার্জ, তা তার চতুর্দিকে ইলেকট্রিক ফিল্ডগুলা এভাবে আসে ধরো। এখন যদি এই চার্জযুক্ত কণাটা ত্বরান্বিত হয় কোথায়, কোন একটা বস্তু দ্বারা আকৃষ্ট হয়, যেমন প্লাস চার্জ দ্বারা যদি আকৃষ্ট হয়, যদি এটা কাঁপে কম্পন তৈরি করে, তখন নিশ্চয়ই তার এই বলরেখাগুলো কম্পন তৈরি করবে। দেখো আমার বর্ণালী লেকচার এই সম্পর্কে বলা আছে। তাহলে এটা একটা, এই কম্পনটাই লাইট এনার্জি তৈরি করে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তৈরি করে। তাহলে পরমাণুর নিউক্লিয়াস যেটা প্রোটন, এখানে ইলেকট্রন মাইনাস চার্জ যুক্ত, ওকে কেন্দ্র করে যখন ত্বরান্বিত হবে, মানে দৌড় দিবে, তখনই তার তড়িৎ বলরেখা যেটা ছিল ওটার মধ্যে একটা আন্দোলন হবে, যেটা বর্ণালী তৈরি করবে, এনার্জি তৈরি করবে, এবং এনার্জি একসময় শেষ হয়ে যাবে। কিন্তু সারাক্ষণ যদি ঘুরে তার তো শক্তি আনলিমিটেড থাকবে না, শেষ হয়ে যাবে। যেমন ইলেকট্রন যেহেতু ঘুরতেছে চারদিকে, তাহলে ইলেকট্রন যদি চারদিকে ঘুরতে থাকে, ও ঘুরবে আর তার শক্তি কি হতে থাকবে, আস্তে আস্তে খরচ হতে থাকবে। ধরো এখান থেকে ঘুরে সে এখানে আসছে, আবার এখন এখান থেকে আবার শক্তি বের হতে থাকবে, আবার ধর ঘুরে সে এখানে আসছে, আবার ধর এখান থেকে শক্তি বের হতে থাকবে, মানে লাগাতার শক্তি বের হতে থাকবে। ওটাকে আমরা দেখাই এইভাবে। মানে কি, মানে হচ্ছে এটা যে কেন্দ্র করে ঘুরতেছে কোথায়, ইলেকট্রনটা এভাবে এখান থেকে এখানে আসলো, ঘুরে এখানে আসলো, মানে কি এখান থেকে এখানে আসলো, তার মানে এখানে একটা রেডিয়েশন হবে। আবার সে ঘুরে এখান থেকে ধরো এখানে আসলো, তার মানে উপর থেকে নিচে পড়লো বোঝায়, তার মানে এখানে আরেকটা রেডিয়েশন হবে, মানে লাগাতার রেডিয়েশন হয়ে থাকবে। আসলে বাস্তবে পরমাণুর বর্ণালী বিচ্ছিন্ন এবং একটা, এটাকে অবিচ্ছিন্ন বলা হচ্ছে। যেমন ধরো এখানে কি বলা হয়েছে, হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর সম্বন্ধে কোনো সুষ্ঠু ব্যাখ্যায় মডেল দিতে পারে না। কেন, হাইড্রোজেন মানে লাগাতার বর্ণালী কখনো ছাড়ে না। তো উনার মতে এটা বলা হচ্ছে শক্তি বিকিরণ অবিচ্ছিন্নভাবে ঘটে। অবিচ্ছিন্ন মানে কি বোঝাচ্ছে, যেমন রংধনু লাগাতার কয়েকটা কালার যেমন একসাথে থাকে, ইলেকট্রন যদি বারবার ঘুরতে 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 আর বর্ণালী ছাড়তে 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 যদি পড়ে, তাহলে লাগাতার একটা পর একটা কালার রেডি, বর্ণ রেডি, যাকে বলা হয় অবিচ্ছিন্ন, মানে লাগাতার বর্ণালী সৃষ্টি হচ্ছে। প্র্যাকটিক্যালি এমন কোনো বর্ণালী পাওয়া যায় না। পরমাণুতে যে বর্ণালী পাওয়া যায় সেটা বেশ কি বিচ্ছিন্ন এবং উজ্জ্বল। যেমন সোডিয়াম সোনালী হলুদ কালার একটাই দিবে, পটাশিয়াম বেগুনি কালার দিবে একটাই দিবে, একাধারে কালার দিবে না। পরমাণুতে এরকম হয় না। তো এইসব ব্যাখ্যা উনি দিতে পারে নাই, ম্যাক্সওয়েলের এই সমাধান উনি দিতে পারে নাই, কারণ ইলেকট্রন তো নিউক্লিয়াসে পড়ে যায় না, পড়ে গেলে আমাদের অস্তিত্বহীন আমরা হয়ে যেতাম। বাট ইলেকট্রনটা কি নিউক্লিয়াসে পড়ে যাচ্ছে না, যদি পড়ে যেত আমাদের কোনো অস্তিত্ব থাকতো না। এবং উনি একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে নিউক্লিয়াস কি পড়ে সেটা উনি বলে নাই। একাধিক ইলেকট্রন মানে কি, ধরো এখন যদি সোলার সিস্টেমের সাথে তুমি বলো, সোলার সিস্টেমে কি হয়, ধরো এই সূর্যের চারদিকে যখন পৃথিবী ঘুরবে, তো ওই কক্ষপথে তো স্যার শুধু পৃথিবীই থাকে, তাই না? সেখানে তো শুধু পৃথিবী ঘুরবে, কিন্তু ইলেকট্রন তো একের অধিক থাকবে। তো একের অধিক ইলেকট্রন থাকলে কিভাবে ঘুরবে ওই একই কক্ষপথে, তারা কি বিপরীত দিকে ঘুরবে না একই দিকে ঘুরবে, এই ব্যাপারে ওনার কোনো ক্লিয়ার কনসেপশন নাই, মানে দেওয়া হয় নাই। এই হচ্ছে আমাদের রাদারফোর্ড মডেলের যাবতীয় সব বলা হইল। এখন এভাবে যদি তুমি কোশ্চেন ব্যাংক সলভ করো, বই ধরে ধরে পড়ো, সময় নিয়ে চিন্তা করে করে পড়ো, তাহলে তোমার পড়াটা কাজে দিবে। আর তুমি যেগুলো ভাষা গুরুত্ব না দাও, যারে ধর রাদারফোর্ড পড়ার কি আছে, কিছুই নেই, একটা এমসিকিউ তোমার আসলো, একটাই এমসিকিউ ধরে আসলো, ওটা সবই তুমি জানতা, ওই একটাই তুমি জানতা না। ধরো জিঙ্ক সালফাইড কেন দেওয়া হলো, অথবা সোনার যে পুরুত্বটা, ওই পুরুত্বর মান কত, এটা তুমি ধরো পারলা না, ওই একটার জন্য তোমাকে আফসোস করতে হবে। তাহলে এইভাবে ডিটেলস পড়ো, আমি এভাবে ইনশাল্লাহ চালাতে থাকবো, তোমরা আমার সাথে থাকো। আর যদি প্রতিটা অধ্যায়ভাবে চাও তাহলে আমার পেজে নক দিও, আমি পড়াচ্ছি ইনশাল্লাহ। ঠিক আছে।